গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৮ই জুন সাবমার্সিবল টাইটান সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,৫০০ ফুট নিচে ৫ জন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে গিয়েছিল ১১১ বছর আগে ডুবে যাওয়া আরএমএস টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য। কিন্তু টাইটানিকের কাছে পৌঁছানোর মাত্র কিছু দূরত্ব আগে টাইটান সাবমার্সিবলটির সঙ্গে সমুদ্রপৃষ্ঠে থাকা তদারককারী জাহাজের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়েছিল সেদিন এই সাবমার্সিবলটির সাথে? ৫ জন ব্যক্তিরই বা কি হলো? সাবমার্সিবল কথাটির অর্থই বা কি? এই রকম বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমার এই উপস্থাপনায়। নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমি আলোকপাত করেছিলাম বিশ্ববিখ্যাত এবং বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিকের যাত্রা শুরু এবং তার দুঃখজনক পরিণতির ব্যাপারে। যারা শোনেননি বা শুনতে ইচ্ছুক তাদের জন্য আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। আর একটা কথা, পরপর ২ পর্বে জলভাগের দুটো ঘটনার কথা তুলে ধরলাম। আগামী পর্বে চেষ্টা করব মহাকাশের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। তবে তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে ক্লিক করে দেবেন প্লিজ। আপনারা যারা পৃথিবীর অজানা ঘটনা বা অল্প জানা ঘটনাকে বিশদে জানতে আগ্রহী, আমার চ্যানেল তাঁদেরই জন্য। তাই আমার প্রচেষ্টার পাশে থাকবার অনুরোধ জানালাম আমার সকল শ্রোতা বন্ধু এবং গুরুজনদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আগের পর্বে আমি বিস্তারিতভাবে জানিয়েছি ১৯৮৫ সালে কানাডার নিউফাউন্ডল্যান্ডের ৬০০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের প্রায় ১২,৫০০ ফুট তলদেশে ভেঙে যাওয়া আরএমএস টাইটানিকের হদিশ পান ফ্রেঞ্চ রিসার্চ ইনস্টিটিউট ফর এক্সপ্লয়টেশন অব দ্য সি এর গবেষক জাঁ লুই মিশেল এবং উডস হোল ওসিনোগ্রাফিক ইনস্টিটিউশনের গবেষক রবার্ট ব্যালার্ড। তারপর থেকে টাইটানিকের করুণ পরিণতি জনমানসে কৌতূহল বৃদ্ধি করতে থাকে। তার সাথে যুক্ত হয় ১৯৯৭ সালে জেমস ক্যামেরুনের ডিরেকশনে তৈরি হওয়া বিশ্ববিখ্যাত সিনেমা টাইটানিক, যার পর থেকে টাইটানিক প্রায় প্রত্যেকের মনে জায়গা করে নেয়। বিজ্ঞানী, গবেষক, অত্যুৎসাহী বিত্তবান মানুষেরা আটলান্টিকের তলদেশে গেছেন দুর্ঘটনাগ্রস্ত টাইটানিকের ধ্বংসাবশেষকে নিজের চোখে পর্যবেক্ষণ করার জন্য। সমুদ্রের তলদেশে যাওয়া ভীষণই বিপদসংকুল এবং খরচ সাপেক্ষ একটি অ্যাডভেঞ্চার। টাইটানিকের প্রতি মানুষের এই কৌতূহল দেখে বহু সংস্থা এটিকে ব্যবসায়িক স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবেন এবং তৈরি হয় টাইটানিক পর্যটন। ১৯৮৫ সালের ১৩ বছর পর অর্থাৎ ১৯৯৮ সাল থেকে প্রধানত এই ব্যবস্থার সূত্রপাত ঘটে। ডিপ ওশেনস এক্সপিডিশনস নামে একটি সংস্থা সর্বপ্রথম টাইটানিকের ধ্বংসস্তূপ ভ্রমণে নিয়ে যায় কিছু মানুষকে। সেই সময় এই যাত্রার টিকিটের মূল্য ছিল মাথাপিছু $৩২,৫০০। সেই কোম্পানির হাত ধরে বহু মানুষ টাইটানিক পরিদর্শনে যেতে সক্ষম হয়েছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই কোম্পানি তাদের কাজ করেছিল। শেষবারে তাদের টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছিল মাথাপিছু $৫৯,০০০। শেষ পর্যন্ত ২০১৯ সালে দুটি কোম্পানি, ব্রিটিশ কোম্পানি ব্লু মার্বেল এবং আমেরিকান কোম্পানি ওশেন গেট যৌথভাবে এই পরিভ্রমণ পরিচালনা করতে থাকে, যাদের টিকিটের মূল্য ছিল মাথাপিছু প্রায় $১,১০,০০০। কিন্তু কোনো কারণের জন্য ২০২১ সালে এই যুগ্ম সংস্থা ভেঙে যায় এবং ওশেন গেট একাই যাত্রীদের টাইটানিক পরিভ্রমণে নিয়ে যেতে থাকে। প্রায় ৫০ জন এই সংস্থার মাধ্যমে তাদের স্বপ্নের টাইটানিককে সামনে থেকে সফলভাবে দেখতে সক্ষম হয়েছেন। ওশেন গেট কিন্তু এই পথে তাদের যাত্রা শুরু করেছিল ২০০৯ সাল থেকে। এবার আসি সাবমার্সিবল টাইটানের কথায়, যেটি ১৮ই জুন ২০২৩ সালে দুর্ঘটনার কবলে পড়ে এবং যার ফলে স্বনামধন্য ৫ জন ব্যক্তি কিছু বোঝার আগেই প্রকৃতির হাতে নিজেদের জীবন সমর্পণ করতে বাধ্য হন। টাইটান ছিল একটি সাবমার্সিবল। আমরা সাবমেরিন শব্দটির সাথে পরিচিত, কিন্তু সাবমার্সিবল শব্দটি হয়তো অনেকের কাছেই অপরিচিত। আমাদের বুঝে নিতে হবে সাবমার্সিবল আসলে কি। সাবমার্সিবল হল
সাবমেরিনেরই ছোট একটি সংস্করণ, তবে এর বৈশিষ্ট্য সাবমেরিন থেকে যথেষ্ট আলাদা। সমুদ্রপৃষ্ঠের নিচে যাওয়ার একটি যান হল এই সাবমার্সিবল, কিন্তু এটি স্বাধীনভাবে কাজ করতে অসমর্থ। সাবমার্সিবলকে একটি বড় জলযান বা ওয়াটারক্রাফটের মাধ্যমে জলের নিচে পাঠানো হয় এবং এই বড় জলযান বা ওয়াটারক্রাফটটি সমুদ্রপৃষ্ঠের ওপর থেকে পুরোপুরিভাবে সাবমার্সিবলকে তার কাজকর্মে তদারক করে এবং পথ প্রদর্শন করে থাকে। বড় জলযানটিকে বলা হয় ছোট সাবমার্সিবলের মাদারশিপ। তাই মাদারশিপের সাথে যদি কোনোভাবে সাবমার্সিবলের সংযোগ নষ্ট হয়ে যায়, তাহলে সেটি খোঁজা বেশ দুষ্কর হয়ে পড়ে। সাবমার্সিবল আকারে অনেক ছোট হয়। টাইটান ছিল 22 ফুট লম্বা এবং 8.5 ফুট উচ্চতা বিশিষ্ট, যার ওজন ছিল মোটামুটি 10,500 কেজি। সাবমার্সিবল বেশিক্ষণ জলের নিচে থাকতে পারে না, কিন্তু সাবমেরিনের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। সাবমেরিন স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন। সাবমেরিন নিজে একাই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে প্রবেশ করে, আবার নিজে উঠেও আসতে পারে। সাবমেরিনকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য কোনো মাদারশিপের প্রয়োজন হয় না। সাবমেরিনের ভেতরে যাত্রীদের জন্য জায়গা অনেক বেশি থাকে এবং সাবমেরিন অনেক দিন পর্যন্ত জলের নিচে থাকতে পারে, যে কারণে যুদ্ধের সময়ও সাবমেরিন ব্যবহৃত হয়। ফিরে আসি টাইটানের কথায়। টাইটান যে 18 জুন 2023-এ ধ্বংস হয়ে যায়, এটি কিন্তু টাইটানের প্রথম অভিযান ছিল না। এর আগে অনেকবার টাইটান এই ধরনের অভিযান বা এক্সপিডিশনস করেছে। এমনকি এর আগে 2021 থেকে 2023 সাল পর্যন্ত 12 বার এটি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখিয়ে যাত্রীদের সফলভাবে সমুদ্রপৃষ্ঠে ফিরিয়েও এনেছে। 2009 সালে ওশেন গেট সৃষ্টি হওয়ার পর তাদের আসল ইচ্ছে ছিল মহাকাশ অভিযানের মতো সমুদ্র অভিযানকেও মানুষের মধ্যে আকর্ষণীয় করে তোলা। সেই আশায় তারা 2010 সালে অ্যান্টিপোড আবিষ্কার করে এবং মানুষকে সমুদ্রের নিচে নিয়ে যেতে থাকে। 2013 সালের মধ্যে অ্যান্টিপোড 130 বার সমুদ্রের নিচে সফলভাবে যাতায়াত করতে সক্ষম হয়। এই সাফল্য দেখে ওশেন গেট আরও দুটো সাবমার্সিবল সাইক্লোপ 1 এবং টাইটান তৈরি করে। টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ দেখে ওশেন গেট সংস্থাটি বুঝতে পারে তারা যদি তাদের সাবমার্সিবলগুলিকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাবার জন্য ব্যবহার করে, তাহলে যেমন অনেক মানুষের টাইটানিক দেখার স্বপ্ন সত্যি হবে, সাথে কোম্পানিরও প্রচুর মুনাফা হবে। কারণ এই সকল অভিযান ভীষণই খরচ সাপেক্ষ। কিন্তু যা করতে হবে তা করতে হবে অতি দ্রুত, কারণ জল এবং জলের মধ্যে থাকা বিভিন্ন জীব, অণুজীব এবং জলের কারেন্ট টাইটানিকের দেহের ক্রমাগত ক্ষতি করে চলেছে, যার ফলে সম্ভবত 2030 সালের পরে টাইটানিক পুরোপুরি সমুদ্রের নিচেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই প্রয়োজন অতি দ্রুত এই সমুদ্র অভিযান সংঘটিত করা। সেই মতো 2023 সালের 18 জুনকে বেছে নেওয়া হয়, যেদিন সাবমার্সিবল টাইটান 5 জন সমুদ্র অভিযানে অত্যুৎসাহী ব্যক্তিকে নিয়ে সমুদ্রপৃষ্ঠের 12,500 ফুট নিচে যাবে, যেখানে ধ্বংসপ্রাপ্ত টাইটানিক নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। তবে যে সকল ব্যক্তিকে টাইটানের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁরা প্রত্যেকেই ছিলেন নিজের নিজের ক্ষেত্রে এক একজন দিকপাল, এবং 5 জনের মধ্যে 3 জনেরই সমুদ্রের গভীরে অভিযান সম্বন্ধে যথেষ্ট ভালো অভিজ্ঞতা ছিল। জানা যাক কারা কারা ছিলেন সেই টাইটান সাবমার্সিবলের গণ্যমান্য যাত্রী। প্রথমে ছিলেন রিচার্ড স্টকটন রাশ, যিনি ছিলেন টাইটানের কোম্পানি ওশেন গেটের কো-ফাউন্ডার বা সহ প্রতিষ্ঠাতা এবং কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, যিনি তার কর্মজীবন শুরু করেন একজন জেট পাইলট হিসেবে। তিনি জন্মেছিলেন 31 মার্চ 1962 সালে। 18 জুন 2023-এ টাইটানে উপবেশন করার সময় তার বয়স হয়েছিল 61 বছর। আর একটা ব্যাপার হলো, ওশেন গেটের তরফ থেকে যখনই কোনো সাবমার্সিবল সমুদ্রের গভীরে গেছে, তখনই তিনি প্রতিবার সেই যানের যাত্রী হয়েছেন। এর আগেও তিনি 13 বার টাইটান পর্যবেক্ষণ করে এসেছেন। তবে স্টকটন রাশের সাথে আরএমএস টাইটানিকের একটা অদ্ভুত সম্পর্ক ছিল। ফিরে যাচ্ছি 1912 সালে। আরএমএস টাইটানিক ভেঙে পড়ার পরে লাইফ বোটে বসার জন্য যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কারণ নিজের এবং নিজের প্রিয়জনকে সবাই বাঁচাতে চায়। কিন্তু জাহাজেই উপস্থিত ছিলেন এক দম্পতি, ইসিডর এবং ইডা স্ট্রস।
ইসিডর স্ট্রস ছিলেন নিউ ইয়র্কের একজন ধনী ব্যবসায়ী। ছুটি কাটাতে তারা জার্মানি গিয়েছিলেন এবং ফিরছিলেন টাইটানিকে। তারা ছিলেন ফার্স্ট ক্লাসের যাত্রী। বয়স এবং খ্যাতির বিচারে যখন এই দম্পতিকে লাইফ বোটে উঠতে বলা হয়, ইসিডর বেঁকে বসেন। তিনি বলেন, জাহাজে এখনো অনেক মহিলা এবং শিশু রয়েছে, তাদের রেখে তিনি কাপুরুষের মতো নিজের জীবন বাঁচাতে পারবেন না। স্ত্রী ইডাও স্বামীকে সমর্থন করেন এবং বলেন তারা একে অপরকে কথা দিয়েছেন সারা জীবন একসাথে থাকার, তাই স্বামী বোটে না উঠলে উনিও উঠবেন না। ইডা তাদের পরিচারিকাকে লাইফ বোটে তুলে দেন। জীবিত প্রত্যক্ষদর্শীদের মতে শেষ মুহূর্ত পর্যন্ত এই দম্পতি একে অপরের হাত ধরে জাহাজের রেলিংয়ের সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন, যদিও এই দম্পতিও সমুদ্রের জলে তলিয়ে যান। স্টকটন রাশের স্ত্রী উইন্ডি রাশ ছিলেন এই স্ট্রস দম্পতির গ্রেট গ্রেট গ্র্যান্ড ডটার, অর্থাৎ প্রপৌত্রীর কন্যা। দ্বিতীয়জন হলেন পল হেনরি নার্জিওলেট। ৭৭ বছর বয়সী নার্জিওলেট ছিলেন ফ্রেঞ্চ নেভির একজন এক্স পাইলট, যিনি ২৫ বছর এই কাজ করেছেন। টাইটানে যাত্রা করার পূর্বে ইতিমধ্যে তিনি ৩৭ বার আরএমএস টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণে গেছেন। নেভি থেকে রিটায়ারমেন্টের পরে তিনি আরএমএস টাইটানিক ইনকর্পোরেশন নামে একটি কোম্পানি গঠন করেন, যার কাজ ছিল ধ্বংসপ্রাপ্ত টাইটানিকের ভেতর থেকে পাওয়া বিভিন্ন উপাদান তুলে এনে পরীক্ষা নিরীক্ষা করা এবং সংগ্রহশালাতে সেগুলি যত্ন সহকারে রেখে প্রদর্শনী করা। ভেঙে পড়া টাইটানিক থেকে তিনি প্রায় ৫,০০০ ধরনের শিল্পকর্ম এনেছিলেন। টাইটানিক সম্বন্ধে তার জ্ঞান ছিল অপরিসীম, যে কারণে তাকে মিস্টার টাইটানিক নামে অভিহিত করা হতো। তৃতীয়জন ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, বয়স ৫৮ বছর। তিনিও ছিলেন একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। তিনি ২ বার গিনিস বিশ্ব রেকর্ড করেছিলেন। প্রথমত ২০১৯ সালে পৃথিবীর মেরু অঞ্চলে দ্রুততম বিমান চালনার মাধ্যমে পৃথিবী প্রদক্ষিণের জন্য তিনি বিশ্ব রেকর্ড করেন, এবং দ্বিতীয়ত সমুদ্রের গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চের ৩৬,০০০ ফুট নিচে তিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন। চতুর্থ ও পঞ্চম জন ছিলেন একটি পিতা পুত্র জুটি, বাবা শেহজাদা দাউদ, যার বয়স ছিল ৪৮ বছর, এবং পুত্র সুলেমান, যার বয়স ছিল ১৯ বছর। পাকিস্তানের ধনকুবের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন শেহজাদা দাউদ। ইনি ইউকে ভিত্তিক প্রিন্সেস ট্রাস্ট চ্যারিটির বোর্ড মেম্বার ছিলেন। ঘটনার সময় তিনি এংগ্রো কর্পোরেশন নামক সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০২৩ সালের ১৬ জুন মোট ৪১ জন যাত্রী এবং সাবমার্সিবল টাইটানকে নিয়ে পোলার প্রিন্স নামক মাদারশিপ কানাডার নিউ ফাউন্ডল্যান্ড ছেড়ে আটলান্টিকের সেই স্থানের দিকে পাড়ি দেয় যার সুগভীর তলদেশে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। পোলার প্রিন্সের ৪১ জন যাত্রীর মধ্যে ১৭ জন ছিলেন ক্রিউ মেম্বার। বাকি ২৪ জনের মধ্যে ৫ জন ছিলেন সাবমার্সিবল টাইটানের যাত্রী। মাদারশিপ পোলার প্রিন্স নির্দিষ্ট স্থানে লঞ্চিং প্যাডের মাধ্যমে টাইটানকে সমুদ্রের গভীরে রেখে দিয়ে আসে। সেই স্থান থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছাতে টাইটানের সময় লাগার কথা ২ ঘন্টা। ৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল টাইটানিককে পর্যবেক্ষণ করার জন্য, এবং আবার ওপরে পোলার প্রিন্সের কাছে ফিরে আসতে সময় লাগবে ২ ঘন্টা। অর্থাৎ মোটামুটি ৮ থেকে ১০ ঘন্টা সময় নির্ধারিত ছিল টাইটানের জন্য। যেহেতু গভীর সমুদ্রের নিচে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, তাই পোলার প্রিন্সের সাথে ক্রমাগত সংযোগ রক্ষা করার জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের SMS এর সাহায্য নেওয়া হয়। টাইটান তার যাত্রা শুরু করে স্থানীয় সময় সকাল ৮টায়। নির্ধারিত ছিল প্রতি ১৫ মিনিট পর পর টাইটান তার মাদারশিপ পোলার প্রিন্সকে নিজের নিরাপদ উপস্থিতির জানান দেবে। কিন্তু যাত্রার ১ ঘন্টা ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৯টা বেজে ৪৫ মিনিটে টাইটানের সাথে পোলার প্রিন্সের সংযোগ নষ্ট হয়ে যায়। ১৫ মিনিট, আধ ঘন্টা, ৪৫ মিনিট পার হয়ে যেতে থাকে, কিন্তু সাবমার্সিবল টাইটানের পক্ষ থেকে কোনো সিগন্যালই পোলার প্রিন্সের কাছে এসে পৌঁছায় না। কিন্তু পোলার প্রিন্সে থাকা ক্রিউ মেম্বারদের এই ঘটনায় খুব একটা চিন্তা হয়নি, যেহেতু টাইটান এর আগেও টাইটানিক পর্যন্ত অভিযান করেছে। সেই ক্ষেত্রেও টাইটান এবং তার মাদারশিপের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময় পরে
টাইটান বহাল তবিয়তে আবার মাদারশিপের কাছে ফিরেও এসেছে। এই ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় টাইটান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট নিচে ছিল, অর্থাৎ টাইটানিকের প্রায় কাছে পৌঁছে গিয়েছিল। স্থানীয় সময় বিকেল 5:40 পর্যন্ত অপেক্ষা করার পরও যখন টাইটান বা টাইটানের পক্ষ থেকে কোনো সিগন্যাল মাদারশিপে এলো না, তখন ওশেন গেটের তরফ থেকে ইউএস কোস্টগার্ডকে খবর দেওয়া হয়, আর সাথে সাথে ইউএস কোস্টগার্ড টাইটানের খোঁজ শুরু করে। কানাডিয়ান কোস্টগার্ডও এর সাথে যোগ দেয়। 18 জুন ছিল রবিবার। পরের দিন অর্থাৎ সোমবার সারা দিন ধরে মার্কিন ও কানাডিয়ান জাহাজ এবং বিমান ওই অঞ্চলের ওপর সোনার বয় অর্থাৎ একটি সিলিন্ড্রিক্যাল ডিভাইস, যেটি জলের ভেতরের বিভিন্ন আওয়াজ এবং কম্পনের থেকে বিভিন্ন জিনিসকে খুঁজে নিতে পারে, তার সাহায্যে সার্চিং অপারেশন চালায়। পুরো সোমবার কেটে যায়, কিন্তু টাইটানের কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে টাইটানে 5 জন সদস্যের জন্য 96 ঘন্টার অক্সিজেন মজুদ ছিল। সুতরাং ওই 5 জনকে সুস্থভাবে উদ্ধার করতে হলে যেভাবেই হোক 96 ঘন্টার আগে টাইটানকে খুঁজে বের করতেই হবে। একটি কানাডিয়ান বিমান 8 ঘন্টা অন্তর অন্তর সমুদ্রের তলদেশ থেকে কিছু আওয়াজ ডিটেক্ট করতে পারে। তারা মনে করে এই আওয়াজ আসছে টাইটান থেকেই। তৎক্ষণাৎ সার্চ অপারেশন চালানো হয় সেই আওয়াজের উৎসস্থল খোঁজার জন্য, কিন্তু সবই বৃথা যায়। এত কিছু সত্ত্বেও টাইটানের খোঁজ তখনও পাওয়া যায়নি। এরপর ইউএস কোস্টগার্ড, ইউএস নেভি, কানাডিয়ান কোস্টগার্ড এবং ওশেন গেট মিলে একত্রিতভাবে আরও দক্ষতার সাথে সার্চ অপারেশন পরিচালনা করতে থাকে। আরওভি অর্থাৎ রিমোটলি অপারেটেড ভেহিকলস জলের মধ্যে নামানো হয়। এদিকে টাইটানের গঠন পদ্ধতি এমন ছিল যে টাইটানের দরজা ভেতর থেকে খোলা যেত না। টাইটানের ভেতরে 5 জন যাত্রী প্রবেশ করার পরে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার নিয়ম ছিল, এবং দরজাটি বাইরে থেকে 18টি স্ক্রু দিয়ে বন্ধ করা ছিল। অতএব টাইটান যদি দিক ভুল করে অন্য কোনো স্থানে সমুদ্রপৃষ্ঠের ওপরে উঠেও আসত, তাও ভেতরে থাকা যাত্রীরা নিজেরা দরজা খুলে বেরোতে পারতেন না, যতক্ষণ না অন্য কোনো জলযান তাদের সাহায্য করছে। এই সার্চ অপারেশনের মধ্যেই নির্ধারিত 96 ঘন্টা পার হয়ে যায়, অর্থাৎ এরপরে টাইটানের ভেতরে আর কোনো অক্সিজেন অবশিষ্ট থাকবে না। ফলে স্বভাবতই ভেতরে থাকা যাত্রীদের বেঁচে থাকার আর কোনো আশাই রইল না। 18 জুন অর্থাৎ রবিবার টাইটান সমুদ্রের গভীরে তার যাত্রা শুরু করে। টাইটানে ছিল 96 ঘন্টা ব্যবহারের মতো অক্সিজেন, অর্থাৎ এই অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা 22 জুন বৃহস্পতিবার মোটামুটি সকাল 6টা নাগাদ। আর এই দিনই সকাল 11:48 নাগাদ কানাডিয়ান জাহাজের একটি আরওভি টাইটানিকের কাছেই কিছু টুকরো পড়ে থাকতে দেখে, কিন্তু সেটা যে টাইটানেরই ভেঙে যাওয়া অংশ সে সম্বন্ধে তখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিকেল 4টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে ইউএস কোস্টগার্ড এবং ওশেন গেটের তরফ থেকে জানানো হয় টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পাওয়া অংশগুলি সাবমার্সিবল টাইটানেরই। ওশেন গেট সংস্থার পক্ষ থেকে সেগুলি শনাক্তও করা হয়। টাইটানের ভেতরে থাকা 5 জনের মৃত্যুর কথাও ঘোষণা করা হয় এবং তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হয় টাইটানের প্রেসার চেম্বারের ভারসাম্য কোনোভাবে বিঘ্নিত হওয়ার কারণে টাইটানের ভেতরে ইমপ্লোশন বা অন্তর্মুখী বিস্ফোরণ ঘটেছে। সাধারণভাবে বিস্ফোরণ কথার অর্থ হলো ভেতরের শক্তি কোনো কিছুকে ফাটিয়ে সজোরে বাইরে বেরিয়ে আসার ঘটনা, কিন্তু ইমপ্লোশন হলো এক্সপ্লোশনেরই ঠিক উল্টো, অর্থাৎ এই ক্ষেত্রে বাইরের শক্তি ভেতরের দিকে এসে বিস্ফোরণ ঘটায়, যার ফলে এক্সপ্লোশনে যেখানে সবকিছু বাইরে ছিটকে যায় সেখানে ইমপ্লোশনে কোনো জিনিস দুমড়ে বা কুঁকড়ে যায়। সুতরাং টাইটানের ভেতরে থাকা ব্যক্তিরা কিছু বুঝে ওঠার আগেই ওই ভয়ঙ্কর ইমপ্লোশনের কারণে অতি সামান্য মিলিসেকেন্ডের মধ্যেই মারা যান। জানিয়ে রাখি, টাইটানিকের কাছে যাওয়ার জন্য টাইটানের যাত্রীদের মাথাপিছু টিকিটের মূল্য ছিল ভারতীয় অর্থে প্রায় 2 কোটি টাকার সমান। 28 জুন সমুদ্রের তলদেশ থেকে টাইটানের ভাঙা অংশগুলি তুলে আনা হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়, যাতে বোঝা যায় টাইটানের ধ্বংসের প্রকৃত কারণ কি। তবে টাইটান ধ্বংসের কারণ হিসেবে অভিযোগের তীর ওঠে ওশেন গেট সংস্থা এবং তার সিইও রিচার্ড স্টকটন রাশের দিকেই। ওশেন গেট এবং স্টকটন রাশ তারা কেউই টাইটানের নিরাপত্তার দিকে খুব একটা নজর দেয়নি। খুব সাধারণ জয়স্টিক যেগুলি ভিডিও গেমাররা ব্যবহার করেন
স্টকটন রাশ সেই ধরনের একটি সাধারণ জয়স্টিক দিয়ে টাইটানের মতো অত গুরুত্বপূর্ণ একটি জলযান নিয়ন্ত্রণ করেছিলেন। কোনোদিনই কোনো নিরাপত্তা রক্ষা কোম্পানির থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য টাইটানের পরীক্ষা করানো হয়নি। সাবমার্সিবলগুলিকে এমনভাবে তৈরি করা হয় যাতে তার ভেতরে থাকা প্রেসার চেম্বারের বায়ুর চাপ বাইরে থেকে আসা সমুদ্রের জলের চাপের সমান হয়, কিন্তু এক্ষেত্রে সেই চাপের মধ্যে পার্থক্য ঘটেছিল। সাবমার্সিবলের আকার প্রধানত হয় গোলকের মতো, অর্থাৎ গোলাকার বলের মতো, যাতে বাইরে থেকে আসা চাপ সব দিকেই সমানভাবে পড়ে। কিন্তু সাবমার্সিবলে যাতে বেশি সংখ্যক যাত্রী বসতে পারেন তার জন্য টাইটানকে গোল না করে সিলিন্ডার আকৃতির করা হয়েছিল, যার ফলে এর দেহের বিভিন্ন স্থানে সমুদ্রের জলের চাপও বিভিন্ন হয়ে পড়ে। সাবমেরিন বা সাবমার্সিবলের দেহ তৈরি হয় প্রধানত স্টিল, টাইটানিয়াম এবং অ্যালুমিনিয়ামের মিশ্র ধাতু দিয়ে। এই ধাতু এতটাই শক্ত হয় যে তা জলের চাপ সহ্য করতে পারে। কিন্তু টাইটান তৈরি হয়েছিল কার্বন ফাইবার দিয়ে, আর দুই দিকের ঢাকনা দুটি তৈরি করা হয়েছিল টাইটানিয়াম দিয়ে। বিশেষজ্ঞরা মনে করেন টাইটানের দেহে বিভিন্ন ধরনের ধাতু ব্যবহার করার ফলে তার চাপ সহ্য করার ক্ষমতাও আলাদা হয়ে যায়। এই অভিযানের আগে অনেকবার টাইটান সমুদ্রের তলদেশে পাড়ি দিয়েছে। বারবার অত গভীরে যাওয়ার ফলে সমুদ্র জলের চাপ টাইটানের কার্বন ফাইবার বডির ক্ষমতাকে একটু একটু করে নষ্ট করে দিয়েছে। মনে করা হচ্ছে বারবার যাওয়ার ফলে হয়তো টাইটানের দেহে কোথাও কোনো ফাটল হয়ে গিয়েছিল, যার ফলে ভেতরের বাতাসের চাপ ও বাইরের জলের চাপ একসাথে মিশে অন্তর্মুখে বিস্ফোরণ ঘটিয়েছিল। যেখানে এত মানুষকে নিয়ে টাইটান সমুদ্রের 12,500 ফিট নিচে যাচ্ছে, সেখানে টাইটান সার্টিফাইড ভেহিকেলই ছিল না, সেটি ছিল এক্সপেরিমেন্টাল ভেহিকেল বা পরীক্ষামূলক জলযান। ওশেন গেট এক্সপিডিশনের ডিরেক্টর অফ মেরিন অপারেশনস ডেভিড লকরেজ 2018 সালে একটি কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট ওশেন গেট কোম্পানির কর্মকর্তাদের কাছে জমা দেন, যাতে বলা হয় টাইটানকে এত বড় বড় এক্সপিডিশন করানোর আগে কোম্পানির উচিত নন ডিস্ট্রাকটিভ ইনভেস্টিগেশন করানো এবং সার্টিফিকেট নিয়ে কাজ করা। কিন্তু ওনার কথা মেনে নেওয়া তো দূর, কোম্পানি লকরেজকেই কোম্পানি থেকে বরখাস্ত করে। 1997 সালের বিশ্ববিখ্যাত সিনেমা টাইটানিকের ডিরেক্টর জেমস ক্যামেরুন পর্যন্ত বলেন নিরাপত্তার গাফিলতির জন্যই টাইটানের এই পরিণতি ঘটেছে, কারণ তিনি নিজেও 33 বার টাইটানিকের ভগ্নাবশেষ দেখতে গেছেন জলের নিচে 12,500 ফিট গভীরতায়, কিন্তু এমন দুর্ঘটনা কোনোদিন ঘটেনি। স্টকটন রাশের মতে সেফটি ইজ পিওর ওয়েস্ট। তিনি বলতেন, I mean, if you just want to be safe, don't get out of bed, don't get in your car, don't do anything. At some point, you are going to take some risk, and it really is a risk-reward question. কিন্তু কথাটি ভীষণই বিপজ্জনক। আমরা যাই করি, আমাদের অবশ্যই উচিত নিরাপত্তার দিকটা সবসময় মাথায় রেখে কাজ করা। এই নিরাপত্তার দিকটা অগ্রাহ্য করা হয়েছিল বলেই যেমন টাইটানিক ধ্বংস হয়ে গেল, তেমনি সাবমার্সিবল টাইটানও ধ্বংস হয়ে গেল। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ। জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন, তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক। আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব, যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার গল্পের থেকে। ধন্যবাদ।